Good evening, friends. আরম্ভ করছি রেপার্টরি অ্যান্ড রেপার্টরাইজেশনের উপরে একটা সম্যক ধারণা হোমিও বন্ধুদের, যারা বিষয়টিতে একটু কম জ্ঞান রাখে বা পরিচ্ছন্ন ধারণা নেই বা খুব ভালোভাবে ওয়াকিবহাল নেই, তাদের জন্য। অনেকে বলতে চাইছি, আজ আলোচনা করতে চাইছি রেপার্টরি ব্যাপারটা কি। তবে একটা লেকচারে কতটা বলা যাবে, হয় সব কভার করতে গেলে খুব সংক্ষিপ্ত আকারে করতে হবে, তা না হলে আর একটা লেকচার লাগতে পারে। এটা কোনো পেড লেকচার না, এটা সবার জন্য উন্মুক্ত। বাংলা ভাষায় বাংলাভাষী সমস্ত হোমিওপ্যাথ বন্ধু যারা রেপার্টরি সম্বন্ধে জানতে চান, বুঝতে চান, তাদের জন্য উন্মুক্ত দাঁড় করে দিলাম আজ রেপার্টরির উপরে একটা আলোচনা। রেপার্টরি শব্দ এসছে একটা ল্যাটিন ওয়ার্ড রেপার্টয়ার থেকে। রেপার্টয়ার মানে কম্পেন্ডিয়াম, একটা টেবিল, একটা সিস্টেম যেখানে সব কিছু গুছিয়ে রাখা যায়, ঠিকমতো অ্যারেঞ্জ করা যায়, তার নাম রেপার্টরি। এই রেপার্টরি শব্দটা দিয়েই আমাদের হোমিওপ্যাথিক বিষয়গুলির মধ্যে, হোমিওপ্যাথদের মধ্যে একটা কনফিউশন এসে দাঁড়িয়েছে। কেন রেপার্টরি শব্দ দেওয়ার কোনো দরকার ছিল না? ডিকশনারি, ইট ইজ নাথিং বাট দ্য সিমটম ডিকশনারি। হ্যানিম্যান কিন্তু প্রথমে রেপার্টরি নাম ব্যবহার করেননি, উনি সিমটম রেজিস্টার বলেছিলেন। সিমটম রেজিস্টার। বনিগসনি প্রথমে, আমার যতদূর পড়াশোনা যা দেখেছি, পড়েছি, বনিগসনি রেপার্টরি নামটা ব্যবহার করেছিলেন। হ্যানিম্যান কিন্তু সিমটম রেজিস্টার বলেছিলেন এবং তার ছাত্রদের যেসব লিখতে দিয়েছিলেন, গ্রস, জাকার্ট, এদেরকে এরা সব সিমটম ডিকশনারি বা সিমটম রেজিস্টারই বলছিলেন। যাই হোক, রেপার্টরির নাম দিয়ে ডিকশনারি অব দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা দিলে আমার মতে নামটা সুন্দর হতো, সহজবোধ্য হতো, পরিচ্ছন্ন হতো আরো। কেন একটা রেপার্টরি একটা ল্যাটিন শব্দ দিয়ে আমরা এটাকে ব্যবহার করব, যার জন্য অনেকের কাছে গন্ডগোল। প্লেন, ইট ইজ নাথিং বাট দ্য সিমটম ডিকশনারি, দ্য ডিকশনারি অব দ্য হোমিওপ্যাথিক সিমটমস, the dictionary of the homeopathic materia medica. রেপার্টরি ইউজ হচ্ছে প্রাচীনকাল থেকে মানে হ্যানিম্যানের সময় থেকে। তাই রেপার্টরি নাম দিতে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো বাধ্যকতা নেই। কিন্তু আমরা অনেকে সংস্কার ত্যাগ করতে পারি না, আমরা অনেক সময় বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে পারি না, তাই সবাই রেপার্টরি দিয়ে লিখছি। কেন? ডিকশনারি লিখলে অসুবিধা কি ছিল? ডিকশনারি অব দ্য হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। রেপার্টরি বা ডিকশনারি ব্যাপারটা কি, কিভাবে এলো, কেন এলো, কেন এর আগমন, আসবো একটু প্রথম থেকে। আমরা জানি 1790 সালে উইলিয়াম কিউরেন্সের মেটেরিয়া মেডিকা অনুবাদ করার সময় সিনকোনা চ্যাপ্টার বা পেরুভিয়ান বার্ক চ্যাপ্টার অনুবাদের সময় হ্যানিম্যান
সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, লাইক কিউরস লাইক, সমবিষে বিষয়, এই থিওরিটা পেয়েছিলেন। আমরা হ্যানিম্যানের জীবনী যদি পর্যালোচনা করি, হি ওয়াজ এ ট্যালেন্টেড পারসন। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তার বাবা চিনেমাটির উপরে ছবি এঁকে জীবন নির্বাহ করতেন। আমার এই লেকচার অনেক জুনিয়র হোমিওপ্যাথরা আছে যারা হ্যানিম্যানের জীবন জানে না, অনেক সাধারণ হোমিও অনুরাগী মানুষও দেখছেন, শুনছেন, তাই একটু টাচ দিচ্ছে আর কি। হ্যানিম্যানের প্রচন্ড দারিদ্রতার মধ্যে বহু মানুষের জীবনে যা ঘটেছে, হ্যানিম্যানের জীবনেও তাই ঘটেছে। 4-5 পড়ার সময় হ্যানিম্যানের বাবা বা পিতা তার পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিল। সাংসারিক অসুবিধার জন্য, আর্থিক অনটনের জন্য তিনি ছেলেকে আর বেশি পড়াতে চাননি। হাই হাই করে উঠেছিল স্কুলের মাস্টারমশাইরা, এটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, এর পড়ানো বন্ধ করা যাবে না, তোমাকে কোনো খরচ দিতে হবে না, হ্যানিম্যান পড়ুক। হ্যানিম্যান পড়লো, মাধ্যমিক লেভেল পাস করলো। 20টা জার্মান মুদ্রা থ্যালার, যাকে বলা হয় জার্মান মুদ্রাকে বলা হয় থ্যালার, 20টা থ্যালার নিয়ে উচ্চশিক্ষার জন্য লিপজিগ শহরে গেল। হ্যানিম্যান জন্মেছিলেন একটা ছোট্ট গ্রাম ও শহর, তার নাম ছিল মিশেই। এবার যেতে হলো একটু বড় শহরে, তার নাম লিপজিগ। লিপজিগে যাওয়ার পরে সেই 20টা থ্যালারই সব পকেট মার হয়ে গিয়েছিল। তখনকার দিনেও পকেট মার ছিল। হ্যানিম্যান নিদারুণ কষ্টের মধ্যে পড়ল। ছাত্র পড়িয়ে, টিউশনি করে বিভিন্নভাবে উনি মেডিকেল গ্রাজুয়েট হলেন। প্র্যাকটিসে মন দিলেন, পাস করলেন, প্র্যাকটিসে মন দিলেন, বিয়েও করলেন। তৎকালীন একজন বড় ঔষধ ব্যবসায়ী জার্মানির, যার নাম ছিল কুসলার, কুসলারের মেয়ে হেনরিয়েটাকে তিনি বিয়ে করলেন। কিন্তু চিকিৎসায় তো হ্যানিম্যানের মন ভরল না। একই চিকিৎসা, পাগলকে বলা হচ্ছে লোহার চেন দিয়ে বেঁধে, লোহার রড দিয়ে পেটাও। প্রেশার বেড়েছে, তার মানে বলা হচ্ছে তার প্রেশার বেড়েছে মানে ব্লাডের ভলিউম বেড়েছে, ব্লাড বের করে দাও শিরা কেটে, তাতে মানুষ মরেও যাচ্ছে, ব্লাড প্রেশার সারাতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। আরো নানান রকম চর্মরোগে বিশ্রী বিশ্রী মলম এটার থেকে ওটার থেকে বানিয়ে চাপা দেওয়াতে তার হার্টের রোগ হচ্ছে, ফুসফুসের রোগ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এই অসহনীয় চিকিৎসা ব্যবস্থা হ্যানিম্যানকে সন্তুষ্ট করতে পারল না। ভেরি সুন হি ওয়াজ ডিসস্যাটিসফাইড অ্যাবাউট দ্য অর্থোডক্স টাইপ অফ ট্রিটমেন্ট। সংসার চলবে কি করে? বিয়ে করেছেন, তখনকার দিনে পরিবার পরিকল্পনার ব্যাপারটা ছিল না। হ্যানিম্যান 3-4টি সন্তানের পিতা হয়ে গেছেন। জীবিকা নির্বাহের জন্য হ্যানিম্যান অনুবাদকের ভূমিকা নিলেন, কারণ তিনি অনেকগুলি ভাষা শিখেছিলেন। এরাবিক ভাষা, হিব্রু ভাষা, পুরানো ভাষা, ল্যাটিন, জার্মান, ইংলিশ, ফ্রেঞ্চ। কি অসাধারণ প্রতিভা না থাকলে এত অল্প বয়সে এত ভাষা শেখা যায় না। বিভিন্ন রকম ভাষায় এক বই থেকে অন্য বইয়ের অনুবাদ হয়, সেই অনুবাদকে বা ট্রান্সলেটরের ভূমিকা নিয়ে হ্যানিম্যান জীবিকা নির্বাহ করতে থাকলেন। বহু বই জার্মান থেকে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ থেকে জার্মান, জার্মান থেকে ইংলিশ, ইংলিশ থেকে জার্মান, এইভাবে তিনি অনুবাদ করতে থাকলেন। এবং অনুবাদক হিসাবে তার খুব নামও হয়ে গিয়েছিল। এইভাবে অনুবাদ করতে গিয়ে 1790 সালে তিনি যখন উইলিয়াম কিউলেন্সের মেডিকা ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করতে গিয়ে দেখলেন কেঁপে কেঁপে জ্বর আসলে পেরু দেশের সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি করা ট্যাবলেট খাওয়ালে কাঁপুনি জ্বর সেরে যায়। ইন্টারমিডিয়েন্ট ফিভার। হ্যানিম্যানের মাথায় স্ট্রাইক করল, তাহলে তো আন্দাজে ওষুধ দেওয়া নয়, এইভাবে তো একটা সিস্টেমে ওষুধ তৈরি করা যেতে পারে। কি সিস্টেম? চেপে যদি জ্বর আসে তাহলে সুস্থ মানুষ খেলে, কাঁপুনি জ্বরে যদি এই ওষুধ কাজ করে তাহলে সুস্থ মানুষকে খাওয়ালে কাঁপুনি দিয়ে জ্বর আসে কিনা দেখা যাক। উনি নিজের উপরে পরীক্ষা করলেন।
পাগলামো চেপে গেল মাথায়। বিজ্ঞানী যারা তারা পাগল হয়, মাথায় পাগলামো চাপে। যেমন আপেল নিচে পড়লো কেন, আর কারোর মাথায় আসেনি, নিউটনের মাথায় এসেছিল। সবাই বলবে আপেল নিচে পড়বে না, সে কি উপরে যাবে? আরে নিচে পড়বেটা কেন? সেটাই তো প্রশ্ন। The question was raised by those men. হ্যানিম্যানের মাথায় আসলো, তাহলে সুস্থ মানুষ থাক না, যে কাঁপুনি দেওয়া জ্বর সারাতে পারে, সে কাঁপুনি দেওয়া জ্বর প্রডিউসও করতে পারবে। নিজে খেলো, এদের জীবনের মায়া থাকে না, মমতা থাকে না, এরা আবিষ্কারের মোহে মশগুল হয়ে পড়ে। এরা নতুনত্বের জন্য, এরা নতুন কিছু সৃষ্টির জন্য, পৃথিবীতে নতুন কিছু আনার জন্য, মানুষকে মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য নিজের জীবন মরণ হাতে তুলে নিতে পারে। হ্যানিম্যান সিংকোনা গাছের ছালের রস খেলেন, যাকে বলে মাদার টিংচার। 2 ড্রাম, 4 ড্রাম, 8 ড্রাম মরে যেতে পারি, সে ভাবনা আসেনি, সে চিন্তা আসেনি। চেপে জ্বর আসলো, হ্যানিম্যান ভাবলেন ইউরেকা, ওষুধ আমি পেয়ে গেছি, চিকিৎসার ফর্মুলা আমি পেয়ে গেছি। কি ফর্মুলা? আন্দাজে কোনো ওষুধ দেওয়া নয়। যে কোনো ওষুধ সুস্থ মানুষকে আগে খাওয়াও, তারপরে যে সিমটম হবে সেই সিমটমকে রেকর্ড করো, সেই সিমটম রেকর্ড করে ডায়েরি নিয়ে চেয়ারে বসো। কেউ যখন এসে ওই সিমটম বলবে তাকে ওই ওষুধটাই দাও। রোগের সিমিলারিটি আর তোমার ডায়েরির সিমিলারিটি যেটা পরীক্ষা করে পাওয়া গেছে, দুটো এক হতে হবে, তবেই তোমার রোগ সারবে। এই হলো হোমিওপ্যাথিক ফর্মুলা তৈরি। একটার পর একটা ওষুধ পরীক্ষা করতে লাগলেন হ্যানিম্যান, ডায়েরিতে নোট করতে লাগলেন, ইন ডিফারেন্ট এজেস, ইন ডিফারেন্ট সেক্সেস। তৈরি হলো হোমিওপ্যাথিক মেডিকা, প্রুভিং সিমটম, আন্দাজে নয়, কি সিমটম, তাই নাম দিল পিওর মেডিকা। পিওর থেকে পিউরা, জার্মান ভাষায় পিউরা। সো মেডিকা পিউরা উনি তৈরি করলেন। প্রথম ওষুধ হলো সিংকোনাবাদ, চায়না অফিসিয়াল। তারপরে অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক, সালসিটিলা, নানান ওষুধ উদ্ভিদ জগৎ থেকে, খনিজ পদার্থ থেকে, পয়জনাস এনিম্যাল থেকে, তাদের প্রোডাক্ট থেকে, বিষ থেকে। হ্যানিম্যান একটার পর একটা ওষুধ নিজে তার কিছু প্রিয় ছাত্র তাদেরকে নিয়ে পরীক্ষা করতে আরম্ভ করলেন। অনেক বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা, আক্রমণ একের পর এক শানিত হতে থাকলো উদ্ধত তরবারির মতো হ্যানিম্যানের জীবনে, কিন্তু তিনি পিছু পা হননি। হি ওয়াজ দ্য লাভার অফ দ্য ট্রুথ। তিনি ছিলেন সত্যের পূজারী। কোনো কিছুর জন্য তিনি সত্যকে বিলিয়ে দিতে চান। বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। 1790 সাল থেকে 1805 সাল পর্যন্ত 15 বছর একটার পর একটা ওষুধ পরীক্ষা করতে আরম্ভ করলেন। 1805 সালে গিয়ে 27টা ওষুধে দাঁড়িয়ে গেল। উনি বললেন এবারে একটা বই লেখা যেতে পারে। 1805 সালে উনি ঠিক করলেন এবারে একটা ঔষধের বই লেখা যেতে পারে। হ্যানিম্যান ল্যাটিন ভাষায় প্রথম বইটি লিখলেন, ল্যাটিন ভাষায়। কেন, তখন কি জার্মানি খুব ল্যাটিন ভাষা প্রচলন ছিল? মনে হয় হতে পারে। নিজের মাতৃভাষা ছাড়া হ্যানিম্যানের জীবনের অনেক কাজকর্ম এটা দুঃসাহসিক, ভাবলে অবাক হতে হয়। প্রথম বইটি মেডিকা লিখলেন ল্যাটিন ভাষা। এত লোকের সমালোচনা, এত অত্যাচার, মারধর, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, কোর্টের ইনজাংশন, ভয় পান, দমেন। চ্যালেঞ্জ নিয়েছেন। শিক্ষিত মানুষ যেভাবে চ্যালেঞ্জ নেয়, উদ্ধত ভাবে আঙুল তুলে নয়, লেখাপড়ার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, থিসিসের মাধ্যমে। উনি বললেন, ফিজিশিয়ানস আর মাই ব্রাদার, সকলেই আমার ভাই। I have nothing to say against them personally. Medical art is my subject. I accepted your challenge. উনি গিলার্ডের একটা কবিতা দিয়েছিলেন, The truth immortals need as brace to make and keep,
the world-wide strike covered over, but never, never be redeemed. সেই কবিতা তুলে দিয়ে লিখলেন, what is slavery? Dare to be wise. জ্ঞানের জন্য নির্ভীক হতে হবে। আমি জ্ঞানের জন্য, জ্ঞান বিতরণের জন্য, সত্য কথা বলার জন্য, সব চিন্তা দেওয়ার জন্য নির্ভীক। রবীন্দ্রনাথের সে কথা উচ্চ চেতাসী। 1805 সালে 27টি বই তিনি লিখলেন ল্যাটিন ভাষায়। আমি কি প্রসঙ্গে বলছিলাম যে হ্যানিম্যানের দুঃসাহসিক কিছু ব্যাপার ছিল। উনি ল্যাটিন ভাষায় প্রথম বইটা লিখলেন। কারোর প্রতিবাদে উনি দমলেন না। উনি বললেন, আমি চ্যালেঞ্জ নিলাম, লেখাপড়ার মধ্যে দিয়েই, থিসিসের মধ্যে দিয়েই, কথাবার্তার মধ্যে দিয়েই, কলমের মধ্যে দিয়েই তোমাদের জবাব দেব। নানান রকম থিওরি ওনার সাথে মনোমালিন্য হতে হতে ছাত্র কমতে লাগলো হ্যানিম্যানের। 50 থেকে 40, 40 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 10। হ্যানিম্যান থামেন। লিপজিগ ইউনিভার্সিটি থেকে অনেকে মেডিসিনের উপরে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অনেকে বিরোধিতা করলো, আপত্তি করলো, ওখান থেকে আর লেকচার দেওয়া বন্ধ করে দিল। হ্যানিম্যান থামেন। 1835 সালে বয়স যখন 80, তখন ফ্রেঞ্চ রমণী তাকে যখন চিকিৎসা করাতে এসে 80 বছরের বৃদ্ধকে বিয়ে করতে চাইলেন, হ্যানিম্যান খুব বেশি চিন্তা করেন। তার কথা শুনেই দেশ ত্যাগও করেছিলেন। কিন্তু দুঃসাহসিক সিদ্ধান্ত হ্যানিম্যান নিতে পারতেন, যা আমরা 10 জনে অনেক ভাবতাম, অনেক চিন্তা করতাম দুঃসাহসিক চিন্তা করার আগে। So Hahnemann was a brave heart, a Herculeus. So 1805 সালে ল্যাটিন ভাষায় উনি লিখলেন সেই 27টি ওষুধ নিয়ে। বইয়ের নাম দিলেন ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস, আমি ফ্র্যাগমেন্ট, ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস, অরিজিনাল ম্যাথমেটিকার প্রথম পাঠ বের করলাম। সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস, যে ম্যাথমেটিকা মানুষের মন এবং শরীর, কর্পোরিয়াল বডি অ্যান্ড স্পিরিট, সবকিছু নিয়ে তৈরি, যা সত্যের উপর প্রতিষ্ঠিত, যা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, যা পরীক্ষালব্ধ লক্ষণাবলীর উপর প্রতিষ্ঠিত, সেই ম্যাথমেটিকা আমি তোমাদের দিলাম। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস, পজিটিভিস প্রুফ আনপ্রুভ না, অনহেলদি হিউম্যান বিংস, সিবে ইন স্যানো, মনে প্রাণে দেহে, হিউম্যান অবজারভেটিস। 27টা বই উনি লিখলেন, 27টা ওষুধের মধ্যে দিলেন, মেন ওষুধ। এরপর 15 বছরে 27টা ওষুধ আবিষ্কার হলো। এই বইয়ের লাস্টে ইন্ডেক্সিং করলেন, একটা ইন্ডেক্সিং, অ্যালফাবেটিক্যাল ইন্ডেক্সিং করলো। অ্যাবডোমিনাল পেইন এই ওষুধগুলো, ফিভার এই ওষুধগুলো বেশি কাজ করবে, তোমরা দেখতে পারো। ম্যাথমেটিকা খুলে দেখো, আমি পরীক্ষা করে দেখেছি। পেইন ইন দ্য এক্সট্রিমিটিস এই ওষুধগুলো বেশি কাজ করবে, পাওয়া গেছে পরীক্ষায়, ক্লিনিক্যাল নয়, সব প্রুভিং। ফলিং অফ হেয়ার, চুল উঠে যাচ্ছে, এই ওষুধগুলো আমি বেশি পরীক্ষায় পেয়েছি। ইরিটেবল টেম্পারামেন্ট, রাগ বেশি, ওষুধগুলো পেয়েছি। সো দি ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস বুক contained an indexing at the last of the book. বইয়ের শেষে একটা ইন্ডেক্সিং, সূচিপত্র টাইপের করা হলো। And that indexing is the progenitor of the homeopathic repertories what we have used today. শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, বছরের পর বছর যত রেপার্টরি যারা লিখছে, যত চলছে, যত আসছে, যত আসবে, তার উৎস হলো ওই। গঙ্গা, পদ্মা, যমুনা, ভাগীরথী সব উৎস। যেমন গোমুখ বলে একটা জায়গা আছে ভারতবর্ষের উত্তরাখণ্ডে, গপ গপ করে জল উঠছে পাতাল থেকে, কি করে উঠছে কেউ জানে না। গরুর মুখের মতন চারিদিকটা গোল একটা ছোট্ট জায়গা, সেখান থেকে কনস্ট্যান্ট বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ধরে জল উঠছে।
তাই তাকে বলছে গোমু। কি করে উঠছে? সেই দলে প্লাবিত হচ্ছে উত্তর, ওখান থেকে আরম্ভ করে বিহার, উত্তরপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ। সেই অরিজিনাল সোর্স, the original source of the repertoire is the indexing of the fragmented viribus medicamentum positivis sive insano corpori human observed so 1805 1810 আরো ওষুধ বেরুলো, কিন্তু 1810 সালে হ্যানিম্যান লিখলেন অর্গানন ডার এস রেশনালিন হেলকুন্ডি, জার্মান ভাষায় নাম হচ্ছে অর্গানন ডার রেশনালিন হেলকুন্ডি, ইংরেজি ট্রান্সলেশনে দাঁড়ায় অর্গানন দি আর্ট অফ হিলিং। আসল মানে অর্গানন দি আর্ট অফ হিলিং, অর্গানন মেডিসিন নয়। ঝড় উঠে গেল গীতার মতো, শ্লোক দিয়ে 1, 2, 3, 4 করে চিকিৎসকের কর্তব্য কি, হোমিওপ্যাথি কি, কেন আমি আবিষ্কার করলাম, অ্যালোপ্যাথি এই খারাপ, অ্যান্টিপ্যাথি এইরকম চিকিৎসা খারাপ, মলম লাগানো এই খারাপ, ডাক্তার তোমাকে এইভাবে রোগীদের দেখতে হবে, এইভাবে ওষুধ পরীক্ষা করতে হবে, এইভাবে ওষুধ শক্তিকৃত করতে হবে, ডিটেলস বই লিখল অর্গানন। ওষুধের বই না, চিকিৎসকদের জন্য। চিকিৎসকদের কিভাবে চলা উচিত, চিকিৎসকদের নিয়ম কি হওয়া উচিত, চিকিৎসকদের কর্তব্য কি হওয়া উচিত, চিকিৎসকদের করণীয় কি হওয়া উচিত, চিকিৎসকদের বাঞ্ছনীয় কি হওয়া উচিত। সো অর্গানন ইজ নট এ বুক ফর হোমিওপ্যাথস। এই ভুলটা কি করবেন? অর্গানন ইজ নট এ বুক ফর হোমিওপ্যাথস। অর্গানন দ্য রেশনালিন হেলকুন্ডি ইজ এ বুক ফর ফিজিশিয়ানস। উনি চিকিৎসকদের জন্য লিখেন। আমরা ভাবি এটা আমাদের বই না। চিকিৎসকের কি করতে হবে পর স্টেপ বাই স্টেপ উনি লিখলেন। নাম্বার 1, 2, 3 সূত্র করে করে 1 নম্বরে লিখলেন কত সুন্দর কথা, পুরো বইয়ের জিস্ট, চিকিৎসকের জিস্ট। একটা চিকিৎসকের প্রথম কাজ কি লিখলেন 1 নম্বরে, the physician's high and only mission is to restore the sick to health, to cure as it is done. চিকিৎসকের মান এবং মহৎ কর্তব্য হলো রোগীকে সুস্থ করা। সুস্থ করা কিরকম? তার পুরাতন স্বাস্থ্যে ফিরিয়ে আনা। প্যারাসিটামল 500 দিয়ে জ্বর কমিয়ে দিলেন, জ্বর কমে গেল, তারপর খিদে নেই, খিটখিটে মেজাজ, কান ভোগ করছে, পায়খানা হচ্ছে না। না, তুমি তো পূর্বের স্বাস্থ্যটাকে ফিরিয়ে আনতে পারলে না বন্ধু। ব্যথা কমিয়ে দিলে ম্যাজিকের মতো কমে গেল প্যারাসিটামল দিয়ে, তারপর তোমার প্রস্রাবের গন্ডগোল হয়ে গেল, কিডনি গন্ডগোল হয়ে গেল, শরীর দুর্বল চলছে। তাই বলছে physician's high and only mission is to restore the sick to health, to cure as it was. যেমন ছিল তেমনি আনতে হবে তোমাকে। সেই চিকিৎসকের এই আরোগ্য কিরকম হবে? 2 নম্বরে বলছে আরোগ্য হবে ইট ইজ র্যাপিড, দ্রুত করতে হবে, জেন্টেল, ভদ্রভাবে করতে হবে, মেরে নয়, ধরে নয়, চাবুক দিয়ে নয়, শক দিয়ে নয়, বড় বড় সুচ ঢুকিয়ে নয়। হাই স্টাইল অফ কিওর ইজ র্যাপিড, জেন্টেল এবং পার্মানেন্ট। আজও এই 20 শতাব্দীর যুগে রোগীরা এসে বলছে ডাক্তারবাবু যখনই মলম লাগাচ্ছি ম্যাজিকের মতো কমে যাচ্ছে, 1 মাস যেতে না যেতেই যা আবার তাই। তাহলে পার্মানেন্ট তো হলো না বন্ধু। এবং কেন বা লাগাচ্ছ মলম? অনেক গর্ধব বলে হোমিওপ্যাথি বিজ্ঞান নয়, বুঝিয়ে দাও। আর তোরা বুঝিয়ে দে কি নীতিতে কাজ হচ্ছে। হ্যানিম্যান তো বলছে আমার নীতি আছে, ফিক্সড প্রিন্সিপল, এবং আমি তাকেই বলছি যে অল কম্প্রিহেন্সিবল প্রিন্সিপলস, সবকিছু বোঝানোর একটা বোধগম্য পরিষ্কার সহজবোধ্য নীতি থাকবে। তোমাদের সে নীতি নেই, আমার সে নীতি আছে। তাই তিনি বললেন অ্যাপোরিজম 2-তে, the highest ideal of cure is rapid, gentle, permanent restoration of health, annihilation of the disease in its whole extent. রোগ থেকে গোড়ার থেকে সমূলে নিপাত করতে হবে, in the shortest, most reliable way, most harmless way, and based on easily comprehensible principle. এইভাবে উনি লিখলেন 294টা সূত্র। অর্গানন, যা রাজধানীর হেলকুন্ডি,
1810 সালে তৎকালীন অর্থোডক্স চিকিৎসকদের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। এ কি কথা? হোমিওপ্যাথি সুপিরিয়ার আর সব ইনফিরিয়ার বলছে, হ্যাঁ মানছি না, মানবো না। শত্রু জুটে গেল, হ্যানিম্যানের পিছনে লোক জুটে গেল, চারিদিকে রটনা হয়ে গেল পাগল, এর কথা কেউ শুনবে না। যে যা পারলো বলতে আরম্ভ করলো। একদিন বলছে ভালোই অনুবাদ করতো লোকটা, কিন্তু হাতুড়ে ডাক্তারি করতে গিয়ে সব লাইফটাই শেষ করে দেবে। ওর বিরুদ্ধে বই বেরিয়ে গেল, তার বিরুদ্ধে বিভিন্ন জার্নালে লেখা হতে থাকলো। হাটে বাজারে কানস্তারা টিন পিটিয়ে পিটিয়ে তখনকার দিনে ঘোষণা হতে থাকলো, পাগল হ্যানিম্যান নামে একটা পাগল বেরিয়েছে, এই পাগলের কথা কেউ শুনবে না, পাগলের কথা কেউ যাবে না, পাগলের কথা কেউ ওষুধ কেউ খাবে না। প্যাম্পলেট লিফলেট বিলি করা হতে লাগলো সারা দুনিয়ায়। এসেছে এক পাগল, নানান রকম কবিতার ছন্দ। এসেছে এক পাগল, সে কি মানুষ নয় ছাগল। নানান রকম কবিতা ছন্দ ভণ্ডামি, তাকে কোয়াক হাতুড়ে দানব দস্যু কত কি। তার উপরে একটা বই আমার আছে, অরিজিনাল জার্মান থেকে ট্রান্সলেশন বই, হ্যানিম্যানকে 1810 সালে, 1811 সালে, 1812 সালে টানা 2-3 বছর কত অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা সহ্য করতে হয়েছে, সহ্য করেছে। মহাপুরুষরা সহ্য করে, কারণ তারা জানে রাতের অন্ধকার ক্ষণস্থায়ী। রাতের অন্ধকার শেষ হয়ে একদিন সকালের প্রভাত সূর্য দেখা দেবে। সত্যের জয় একদিন হবেই। চট করিয়ে গ্যালিলিওকে পোপের সামনে বলতে বাধ্য করা হয়েছিল, আমি যা বলছি তা ভুল। পৃথিবী স্থির আছে, সূর্য তার দিকে ঘুরছে। কোপারনিকাসকে অত্যাচার করা হয়েছে, গ্যালিলিওকে অত্যাচার করা হয়েছে, ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে, মহৎ মানুষদের মহৎ থেকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের মহৎ কাজকে শেষ করা যায়নি, তাদের মহৎ থেকে নষ্ট করা যায়নি। একদিন সত্য সামনে শিখরে আসেই আসে। হ্যানিম্যানের উপরে যত অত্যাচার, যত অবিচার, যত নিপীড়ন, যত শোষণ, যত বঞ্চনা, যত লাঞ্ছনা, যত গঞ্জনা, যত অবহেলা, আস্তে আস্তে সবাই বুঝতে শিখল, জানতে শিখল। হ্যানিম্যান সাহস করে বই বের করলেন, মেটিরা মেডিকা পিউরা, প্রথম ভলুম, দ্বিতীয় ভলুম, তৃতীয় ভলুম। তাহলে বলেছিলাম 1805 সালে 27টা বই নিয়ে বের করেছিল। ফ্র্যাগমেন্টা ডি ভেরিবুস মেডিকামেন্টাম পজিটিভিস সিভে ইনস্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস। 1811 সালে গিয়ে মেটেমেটিকা পিউরা, 13 পিউরা, 15 পিউরা, 17 পিউরা, 19 পিউরা, 6টা ভলুম পর পর বের করতে লাগলেন। এরপরে 9 বছর পরে 1819 সালে অর্গাননের দ্বিতীয় এডিশন বের করলেন। ওই কবিতা তুলে দিলেন, The truth immortals need as bliss to make and keep the world wise like covered over, but never, never beauty deep. উনি লিখলেন, অরি সে পারি, আমি নির্ভীক, I accepted your challenge. কলম দিয়ে তোমাদের আমি চ্যালেঞ্জের মোকাবিলা করবো, গায়ের জোরে নয়, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বুদ্ধি দিয়ে, থিসিস দিয়ে, ফিলোসফি দিয়ে আমি তোমাদের বলবো, আমি যা বলছি তা সত্য, সত্য চিরদিনই সত্য। আগুনের দহন ক্ষমতা চিরদিনই সত্য, জলের তৃষ্ণা নিবারণ ক্ষমতা চিরদিন চির জায়গায় সর্বত্রই সত্য। 1819 সালে বের করলেন অর্গানন সেকেন্ড এডিশন, 1824 সালে অর্গানন থার্ড এডিশন, 1829 সালে অর্গানন ফোর্থ এডিশন, 1833 সালে অর্গানন ফিফথ এডিশন। কিন্তু আমাদের আলোচ্য বিষয় কি আজ? রেপার। হ্যানিম্যান তো 1805 সালে একটা ছোট্ট ভূমিকা মতন দিয়েছিল রেপার্টরি, রেপার্টরি নাম দেয়নি। কিন্তু হ্যানিম্যান বুঝলেন ডিকশনারি বানাতে হবে। এত অজস্র সিমটম, শত শত হাজার হাজার সিমটম, ডিকশনারি না বানালে হবে না। কিন্তু কবে বানাবেন? আগে তো হোমিওপ্যাথিকে দাঁড় করাতে হবে, আগে তো ভিত শক্ত করতে হবে, আগে তো গোড়া মজবুত করতে হবে, আগে তো লড়াই করতে হবে, লড়াই করে জিততে হবে। যখন জিতলেন 1816 সালে উনি
সিমটম সাজাতে আরম্ভ করলেন। একটা ছোট্ট বই লিখলেন 1816 সালে, এই সিমটম রেজিস্টার নাম, নিজেই ব্যবহার করতো, বাইরে উনি বইটা ছাড়েন। হোমিওপ্যাথি তো বাইরে তখন তেমন ভাবে প্রচারও হয়নি। এরপরে উনি পাতার পর পাতা সিমটম রেজিস্টার করতে লাগলেন। 1 পাতা, 2 পাতা, 100 পাতা, 200 পাতা, 500, 1000, 1000, 2000, 3000, 3500, 4000, 4240 পাতা রেপার্টরি উনি তৈরি করে ফেললেন। হাতের লেখা, ওনার নিজের হাতের লেখায় 4240 পাতা সিমটম রেজিস্টার রেপার্টরি উনি বলেননি, যা উনি 1830 সালে ছাপতে চাইলেন। এতদিনে হোমিওপ্যাথি মোটামুটি দাঁড়িয়েছে। 1828 সালে উনি ক্রনিক ডিজিজ বের করেছেন। 1829 সালে অর্গাননের 4th এডিশন বেরিয়ে গেল। এবার একটু স্থিতিশীল অবস্থা এসছে, শিষ্য সংখ্যা কিছু বেড়েছে, হোমিওপ্যাথি বিশ্বের দরবারে এগুচ্ছে, আমার হোমিওপ্যাথির পিলার শক্ত হয়েছে, এবার আমি সিমটম রেজিস্টার বের করতে পারি। এর আগে সিমটম রেজিস্টার বের করলে কে পড়বে? হোমিওপ্যাথি যদি না থাকে, তা হোমিওপ্যাথি সিমটম নিয়ে তার কি হবে? কিন্তু 1830 সাল হ্যানিম্যানের জীবনে এক করুণ অধ্যায়, হোমিওপ্যাথির জীবনে এক বিপর্যস্ত বছর। ওনার ওয়াইফ, প্রথম ওয়াইফ হেনরিয়েটা মারা গেলেন। দুঃখের দিনে, কষ্টের দিনে, লাঞ্ছনার দিনে যেই প্রিয় বান্ধবী তার পাশে ছিলেন, মানুষের অত্যাচারে যখন পালিয়ে যেতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ঘোড়ার গাড়ি উল্টে চোখের সামনে সন্তানের মৃত্যু দেখতে হয়েছে হ্যানিম্যানকে, ছোট্ট জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হয়েছে, তাকে পেরেই মেরে শেষ করে দেবে। নিজের শ্বশুরও হ্যানিম্যানের বিপক্ষে গিয়েছিলেন কুসলার, কারণ তার ওষুধ বিক্রি বন্ধ হয়ে যাচ্ছিল। জামাইকে মারতে তিনিও উদ্ধত হয়েছিলেন। খাবার নেই, জল নেই, একটা রুটি, 11টা সন্তান হয়ে গেছে, সবাইকে ভাগ করে খেতে হয়েছে। জামা কাপড় ছিন্ন, নোংরা, হ্যানিম্যানকে হ্যানিম্যান মনে হতো না। নোংরা জামা কাপড় কাচার জন্য সাবান নেই। হ্যানিম্যান ওয়াজ এ কেমিস্ট, জানতেন যে আলুর থেকে অ্যালকোহল তৈরি করা যায়। কাঁচা আলু ঘষে জামা কাপড় পরিষ্কার করতে হয়েছিল। এমন দুঃখের দিনে, এমন কষ্টের দিনে যে রুটি ভাগ করে খেয়ে কাঁধে হাত দিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই হেনরিয়েটা চলে গেল 1830 সালে। সেই দুঃখ সয়ে, সেই কষ্ট সহ্য করে হ্যানিম্যান 4240 পাতার তার সিমটম ডিকশনারি ছাপতে গেলেন। কিন্তু প্রথম থেকে তার সব বইগুলির পাবলিশার ছিল জার্মানির লিপজিকের আর্নল্ড অ্যান্ড ড্রেসডেন কোম্পানি। আর্নল্ড অ্যান্ড ড্রেসডেন কোম্পানি তখন বইটা ছাপতে পারলো না। বলে, হ্যানিম্যান সাহেব, আমরা তো আপনার সব বই ছেপেছি, সব এডিশন ছেপেছি, এখনো ছাপছি, ছেপে চলেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের ফান্ড শর্ট পড়ে গেছে। এবং দুঃখের বিষয়, ফান্ড শর্ট পড়েছে, সেও একটা হোমিওপ্যাথি আপনাদের এক ছাত্র বই তৈরি করেছে, তার বই ছাপতে গিয়েই আমরা ফান্ড শর্ট হয়ে গেছে, তার বই চলেনি, আমাদের টাকা পয়সাও নেই, আমরা তো এই মুহূর্তে বই ছাপতে পারছি। তাহলে হ্যানিম্যানের সিমটম ডিকশনারি, সিমটম রেজিস্টার বা রেপার্টরি, প্রথম যে রেপার্টরি, the repertory which was going to see the light of the world, পৃথিবীর আলো দেখতে চলেছিল যে রেপার্টরি বই, তার ছাপা হলো না 1830 সালে, এবং আর কোনোদিনই ছাপা হয়নি। তা এখন আছে শুধু স্টুটগার্টে হ্যানিম্যান মিউজিয়ামে কিছুটা, লন্ডনের হ্যানিম্যান মিউজিয়ামে কিছুটা।
সে বই আছে। কেন ছাপা হয়নি? পর 1828 সাল। হ্যানিম্যানের পরে অবশ্য ডক্টর গ্রস, ডক্টর রাকার্ট, ডক্টর জার, কয়েকটি প্রিয় ছাত্র তার ছিলেন 3-4 জন। ডক্টর রাকার্ট, ডক্টর গ্রস, ডক্টর জার, ডক্টর হার্টলাব, এদেরকে দায়িত্ব দিলেন, তোমরা সিমটম রেজিস্টারি গুলো গুছিয়ে পড়ো। আলাদা করে দেননি, বলেন তোমরা গুছিয়ে পড়ো। যার কাজ করতে আরম্ভ করেছিলেন, রাকার্ট কাজ করতে আরম্ভ করলেন। হ্যানিম্যানের বই আর বেরোলো না। এটা একটা চ্যাপ্টার। এবার একটা অন্য চ্যাপ্টারে আসছে। 1828 সাল হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বইটা বেরিয়েছে বাজারে। হোমিওপ্যাথি দাঁড়িয়েছে, শক্ত ভিত তৈরি হয়েছে, বহু লোক, বহু চিকিৎসক হোমিওপ্যাথিতে কনভার্ট হচ্ছে। এই সময়ে জার্মানির দেয়াল অতিক্রম করে পাশের ফ্রান্স, হল্যান্ড, রোমানিয়া, অস্ট্রিয়া, বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথির ঢেউ ছড়িয়ে পড়ছে। ইংল্যান্ডে চলে গেছে হোমিওপ্যাথি, আমেরিকাতেও চলে গেছে হোমিওপ্যাথি। নেদারল্যান্ড, নেদার শব্দের কথা হলো নিচু, নিচু ল্যান্ড, ইউরোপের সব থেকে নিচু ল্যান্ড, তাকে বলা হয় নেদারল্যান্ড। কারণ সমুদ্রের চর জেগে 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 সেই জায়গায় বসতি স্থাপন হয়েছিল, তাই দেশটা তৈরি হয়েছিল নেদারল্যান্ড। তাই সেখানে কোনো পাহাড় নেই, সেখানে সমতল ভূমি, আমাদের বাংলাদেশের মতন, এই বাংলার মতন ঘাস, প্রচুর গবাদি পশু চাষ হয়। তাই তাদের প্রধান উৎপাদন হলো দুধ, আর নেদারল্যান্ডের দুধ সারা পৃথিবীতে সাপ্লাই হয়। আজ নেদারল্যান্ড নেই, দেশ আছে, নাম পাল্টে হয়েছে হল্যান্ড। হল্যান্ডের, নেদারল্যান্ডের একজনের কথা বলবো, হ্যানিম্যানের কথা বলতে বলতে, রেপার্টরির কথা বলতে বলতে। সেই লোকটার নাম বিরাট বড়। তার নাম হলো ক্লেমেন্স মেরিয়া প্রিন্স ব্যারন ভন বনিংহোসেন। যত বড় নাম, তত বড় তার অ্যাকিউমেন্ট অফ দ্য ব্রেইন, তত তার শার্পনেস, তত সে ইন্টেলিজেন্ট, তত তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, তত তার এবিলিটি, তত তার ক্যাপাসিটি, তত তার পেনিট্রেটিং পাওয়ার অফ দ্য ব্রেইন। The man is Clemens Maria Prince Baron von Bonninghausen। সালে অসুস্থ হয়ে পড়ল। পূর্বপুরুষরা ছিল পাদ্রী, জাজ। এই লোকটার জীবন বিচিত্র। সুপ্রিম কোর্টের, নেদারল্যান্ডের সুপ্রিম কোর্টের লয়ার হলো, ল পাস করে। ভালো লাগলো না, ছেড়ে দিল। কিছুদিন লয়ার হিসেবে প্র্যাকটিস করলো, ভালো লাগলো না, ছেড়ে দিল। গাছ গাছরা নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন, বোটানি জগতের লোক চলে আসে। And he was the first man who formed, who established the Botanical Society of the Europe. গাছপালা নিয়ে রিসার্চ করতে লাগলেন। কিন্তু 43 বছর বয়সে টিবি রোগে ভুগলেন, পালমোনারি টিউবারকুলোসিস। তখন টিবির স্ট্রেপ্টোমাইসিন ঔষধ আবিষ্কার হয়নি, বহু পরেও ওষুধ আবিষ্কার হয়নি। হলে 21 বছরের সুকান্ত ভট্টাচার্যকে অকালে এই কবিকে চলে যেতে হতো। তো টিবি হয়তো খুব বেশি হয়নি, আমরা ধরে নেব বিগিনিং স্টেজ পালমোনারি টিউবারকুলোসিস, কিন্তু ওষুধ নেই, তার জীবনের আশা পরিত্যাগ হয়ে গেছে। সে সবাইকে দুঃখের চিঠি লিখছে, আমাকে তো চলে যেতে হবে বন্ধু, আমি আর বাঁচবো না। বনিংহোসেনের একজন বন্ধু ছিলেন, যিনি তখন হোমিওপ্যাথি প্র্যাকটিস আরম্ভ করেছেন। হ্যানিম্যানের হোমিওপ্যাথি নেদারল্যান্ডে গেছে, তার বাড়ির পাশেই সেই চিকিৎসক বনিংহোসেনের বাড়ি থেকে দূরে আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা করছিলেন, তার নাম ডক্টর ওহি।
ডক্টর ওহিকে চিঠি লিখলেন, বনি হোসেন বন্ধু আর বেশি দিন নেই, গানের পালা সাঙ্গ মোর, ঘুমিয়ে এলো ঘুমের ঘোর। ওহি বললেন, সে কি কথা, তোমার কিছু সিমটম আমাকে জলদি জানাও। তার সব কেস হিস্ট্রি বনি হোসেন লিখে পোস্ট কার্ডে ডক্টর ওহিকে পাঠালেন। ওহি পোস্ট কার্ডে জবাব দিলেন, পালসিটিলা 6 কয়েকটা ডোজ খাওয়ার জন্য। পালসিটিলা খেয়ে আস্তে আস্তে ইমপ্রুভ হলো, তারপরে হয়তো আরো অন্য ওষুধ লেগেছিল। 3-4 মাস, আলটিমেটলি 6 মাসের মধ্যে বনি হোসেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। He was cured magically. And this tremendous success of medication of homeopathy astonished him. তাকে গভীর চিন্তায় ফেলে দিল। He was a man of law and logic, a rational minded man. আগেই বলেছি উনি লয়ার ছিলেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। কি আছে হোমিওপ্যাথির মধ্যে? যেমন অনেকের জীবনেই ঘটেছে, যেমন অনেকে পাস করা ডাক্তারও এসছে, কিন্তু উনি ডাক্তারই ছিলেন না। বললেন আমি হোমিওপ্যাথি জানতে চাই, দেখতে চাই, পড়তে চাই। And he burned many midnight candles and studied Hahnemann's Mathematica Pura and Organonda Rational in Helsinki. He passed nights after nights without sleeping. Homeopathy. Hahnemann বেঁচে আছে। 1829 সাল বনি হোসেন হ্যানিম্যানের সাথে যোগাযোগ আরম্ভ করলেন, চিঠিপত্র চালাচালি করলেন। বনি হোসেনের এই সুন্দর লেখা, তার মেধা, তার মননশীলতা হ্যানিম্যানকে কনভিন্স করলেন। দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গেল। প্রচুর করেসপন্ডেন্স অফ লেটার্স আছে, এবং হ্যানিম্যান তার সমস্ত শিষ্যদের থেকে বনি হোসেনকে সব থেকে বিশ্বাস করতে আরম্ভ করলেন, যোগ্য সম্মান দিতে আরম্ভ করলেন। হি ওয়াজ মাস রিলায়েবিলিটি আপন বনি হোসেন। বনি হোসেন রেপার্টরির কথা তুললেন। ইন্টেলেকচুয়াল ম্যান, এ ম্যান অফ শার্প অ্যাকিউমেন। হ্যানিম্যানকে বললেন সিমটম ডিকশনারি চাই, রেপার্টরি বের করতে হবে। হ্যানিম্যান বনি হোসেনকে বললেন সে কাজ তো আমি অনেক আগেই করেছিলাম। উনি তখন পরপর এই কথাগুলোই বললেন, আমার 4240 পাতার হ্যান্ড রিটেন পেজ আছে বনি হোসেন, আমি পাবলিশ করতে গিয়েছিলাম, but I could not publish due to financial lack of my publisher Arnold and Dresden, and the work has now been stopped. তবে আমার ছাত্ররা কাজ করছে, আমার জার্মান ছাত্র রাকাট, আমার জার্মান ছাত্র গ্রস, আমার জার্মান ছাত্র জার, এরা কাজ করছে, তুমি ওদের সাথে যোগাযোগ করো। হ্যানিম্যান বনি হোসেনকে উপদেশ দিলেন। বনি হোসেন কন্ট্যাক্টেড উইথ দেম, কথা বললেন। কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার যারা শুনছেন, ফসফরাস পড়েছেন, ব্যারাইটা কাপ পড়েছেন। ফসফরাস ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান, শার্প, ডেলিকেট, আর ব্যারাইটা কাপ ডাল, ইডিওটিক। যদি এই ডিফারেন্স হয়, বনি হোসেন তো ফসফরাস হলে ওরা তো ব্যারাইটা কাপ। বনি হোসেন ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার ওয়ার্ক। কথাবার্তা বললেন, আলোচনা করলেন, কিন্তু না, বনি হোসেন ভাবলেন এদের উপরে ভরসা করা যায় না। He was not a medical man. He had no medical degree. He was not an established medical science person. হ্যানিম্যানের মেথমেটিকা থেকে উনি সিমটম বোঝাতে আরম্ভ করলেন। এবং 1832 সালে, 1828 সালে সুস্থ হলেন। 1829-30 সালে হোমিওপ্যাথিক বইপত্রের উপরে হ্যানিম্যানের সাথে করেসপন্ডেন্স হতে লাগলো। 1831 সালে, 30 সালে লাস্টের দিকে রাকাট, গ্রস এবং জারের লেখা কাজকর্ম দেখে সন্তুষ্ট হলেন না। হি হিমসেলফ প্রিপেয়ার্ড repertory of the antipsoric medicines.
1832 সালে উনি বের করলেন। বললেন, হানিম্যান সাহেব, মাই ফ্রেন্ড, মাই ফিলোসফার, মাই গাইড, I have completed on repertory. তুমি প্রিফেসটা লিখে দাও। অদ্ভুত ব্যাপার, আজকের যারা অনেকে হ্যানিম্যানের ডোজ পোটেন্সি নিয়ে কথা বলছে, নানান কথা, হ্যানিম্যানের পোটেন্সি অ্যান্ড ডোজের উপরে লেখা দিলেন ওই রেপার্টরি প্রিফেসে। বনিগঞ্জ প্রিফেস লোকে কি লেখে? প্রিফেস লেখে বনিগঞ্জের বই আমি পড়েছি, খুব ভালো হয়েছে, যেমন সবাই লেখে। কিন্তু প্রিফেসে উনি লিখলেন সম্পূর্ণ অন্য কথা। ডোজ অ্যান্ড পোটেন্সির উপরে বিশাল বড় একটা চ্যাপ্টার হ্যানিম্যান দিলেন। সেসব পড়েনি, সেসব জানে না, সেসব দেখেনি, কেতাবি লেকচার দিয়ে চলেছে অনেক বন্ধু। 1832 সালে, and this repertory is the first printed repertory in the homeopathic world, and Boni Hossein may be acclaimed as the father of homeopathic repertories. The repertories we are using today in different ways, in different countries, in different forms. The master of repertory. শুধু রেপার্টরি নয়, একটার পর একটা হোমিওপ্যাথি চললেন, লিখতে আরম্ভ করলেন। ডাক্তার না, ডাক্তারি কলেজে পড়েনি, দুর্ধর্ষ প্রতিভা, হুপিং কাশি, হ্যানিম্যানের লেখা পড়ে চর্চা করে লিখলেন হুপিং কাশির উপরে, কলেরার উপরে, ইন্টারমিটেন্ট ফিভারের উপরে, নানান রকম আর্টিকেল একটার পর একটা বনি হোসেন লিখতে লাগলেন। এবং he was the only trustworthy persons of Haniman. অত্যন্ত বিশ্বাসভাজন হয়ে দাঁড়ালেন। 1835 সালে তিনি আবার একটা রেপার্টরি লিখলেন, 1836 সালে আবার একটা রেপার্টরি লিখলেন। এরপরে তার ক্রেডিট কি? বনি হোসেনের আরো ক্রেডিট, অনেক বই লিখলেন, রেপার্টরি তৈরি করলেন। রেপার্টরিকে এবার পাল্টে দিলেন, নতুন থিওরি আনলেন হোমিওপ্যাথিতে, দি থিওরি অফ জেনারেলাইজেশন, গ্র্যান্ড জেনারেলাইজেশন, ওভার জেনারেলাইজেশন। বাই ডক্ট্রিন অফ অ্যানালজি। এরকম বনি হোসেন বললেন, একটা লোকের কান জ্বালা করে, চোখ জ্বালা করে, পায়ের তলা জ্বালা করে, বলা যেতে পারে 3-এর অধিক জায়গায় যদি একটা সিমটম আমি পাই, তাহলে সেই সিমটম সেই ওষুধের একটা চরিত্রগত সিমটম হবে। So burning is the characteristic symptom of that drug. This is called symptom of total generalization. Symptom is made up of total generalization. By analogy. এই অ্যানালজি দিয়ে উনি অনেক জেনারেল পার্টিকুলার সিমটমসকে জেনারেল সিমটমসে কনভার্ট করলেন। বিশাল অবদান, বিশাল চিন্তাধারা। বিশাল মেধার পরিচয় দেয়। সো জেনারাইজেশন অফ দ্য সিমটমস বাই অ্যানালজি হ্যানিম্যান সমর্থন করলেন। 2 নম্বর কথা বনি হোসেন কি বললেন? কনকমিটেন্ট সিমটম। কারোর যদি মাথার যন্ত্রণা হয়, শুধু মাথার ওষুধ খোঁজো না, তার সাথে অন্যান্য সিমটম কি আছে কনকমিটেন্ট, আর সাহায্যকারী লক্ষণ কি আছে, তবে তুমি টোটালিটি করতে পারবে। টোটালিটি শুড কমপ্লিটেড বাই concomitant symptom along with location, sensation and modality. কোথায় হচ্ছে লোকেশন, সেন্সেশন কি, অনুভূতি কি, মডালিটি হ্রাস বৃদ্ধি কি, কখন বাড়ে কখন কমে, এগুলো হ্যানিম্যান বলেছে, সবাই জানতো। কিন্তু বনি হোসেন যোগ করলেন, concomitant is more important and also important to form a totality. So টোটালিটি সম্বন্ধে উনি বললেন, জার্মান ভাষায় উনি বললেন, রোগীর প্রকৃতি,
চরিত্র, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, পজিশন সব জার্মান ভাষায় উনি বললেন এই 7টা পয়েন্ট ইম্পর্টেন্ট টু প্রেসক্রাইবিং এ পেশেন্ট টু ফর্ম দ্য টোটালিটি। কি সেই 7টা? ইংরেজিতে আমরা জানি লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, পজিশন, টেম্পারামেন্ট অফ দ্য পেশেন্ট, মেন্টাল সিমটম অফ দ্য পেশেন্ট। জার্মান ভাষায় উনি লিখলেন কুইট, কুইট, উবি, কু, কমোডো, কন্ট্রো, কুইবাস অবজিলাস। কুইস, কুইট, উবি, কু, কমোডো, কন্ট্রো অ্যান্ড কুইনভাম অবজিলাস। তার তৃতীয় ক্রেডিট, concomitant symptoms. তার দ্বিতীয় ক্রেডিট টোটালিটি ফর্ম বাই 4 pillars. তার প্রথম ক্রেডিট রেপার্টরি। মৃত্যুর আগের দিন পর্যন্ত হ্যানিম্যান বনিগসনের সাথে যোগাযোগ রেখেছিলেন। He was the only best friend of Hahnemann, Clemens Maria Prinz Baron von Bonning-Husen. This is the picture of Bonning-Husen. This is Bonning-Husen. Born 12th March 1785 সালে, died 26 জানুয়ারি 1864, 79 বছর বয়সে। হ্যানিম্যানের পরে উনি বেঁচে ছিলেন। হ্যানিম্যান মারা গেছেন 1843 সালে, উনি মারা গেছেন 1864 সালে। দিস ইজ বনিং-হোসেন, ক্লেমেন্স মেরিয়া প্রিন্স ব্যারন ভন বনিং-হোসেন। হ্যানিম্যানের সেই প্রিয় ছাত্রগুলোর ছবি দেখাচ্ছি। This is another picture, original picture of Bonning-Husen. This is Bonning-Husen, Dr. Karl von Bonning-Husen. This is Hahnemann's one of the most dear student, Hartlab. Hartlab, যারা হ্যানিম্যানের সবসময় সুখে দুঃখে পাশে ছিল, তাদের একজন হলো হার্টলাব। This is another great friend come student of Hahnemann, Dr. Rummel. Hahnemann's another বিশ্বস্ত ছাত্র, Dr. Trinks. These are two Hahnemann's also dearest students. One is Dr. Stapp. তার অনেক ওষুধ পরীক্ষার সময় স্টাফ হ্যানিম্যানকে সাহায্য করেছে। This is Rackard, another বিশ্বস্ত faithful students of Hahnemann, Dr. Rackard. এসব হ্যানিম্যানের সৈনিক ছিল। তাহলে আমরা বনিং-হোসেনের চ্যাপ্টার পেলাম, and the role of Bonning-Husen in homeopathic repertory. Bonning-Husen 1846 সালে 1832 সালে যে রেপার্টরি আরম্ভ করেছিল, তার 14 বছর পরে সব রেপার্টরিগুলোকে একসাথে করে কম্পাইল করলেন থেরাপিউটিক পকেট বুক, যাকে only based on generalization.
ইয়ার বার্নিং, নোজ বার্নিং, ফিট বার্নিং আর থাকবে না। যে ওষুধের মধ্যে আছে শুধুই বার্নিং। উনি নাম দিলেন থেরাপিউটিক পকেট বুক ফর স্টাডি দ্য ম্যাথমেটিকা পিউরা, as also to use this book at the bedside of the patient. এই থেরাপিউটিক পকেট বুক হ্যানিম্যানের মৃত্যুর 3 বছর পরে 1846 সালে লিখেছিল। কিন্তু হ্যানিম্যানের সময় দ্য রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স, রেপার্টরি অফ দ্য নন অ্যান্টিসোরিক্স, রিলেটিভ কিনশিপ অফ দ্য হোমিওপ্যাথিক মেডিসিনস, এই 3টে রেপার্টরি চলত। এবং হ্যানিম্যান আমাদের এক বন্ধু, হ্যানিম্যানকে ছাড়া কাউকে মানতে চান না। বাংলাদেশের বন্ধু হোমিওপ্যাথিক চিকিৎসক, সবাইকে গাধা গরু ছাগল বলে দুবেলা ফেসবুকে গালাগালি করেন। তাদের কথাবার্তা নাকি শেয়ালের হুক্কা হওয়া, আলাপ আলোচনায় আসেন না, যুক্তি তর্ক দিয়ে বোঝাতে চাই হ্যানিম্যানের মতন আমি আলোচনা অনেকবার দেখেছি, আসেন না। হ্যানিম্যান ছাড়া কাউকে মানেন না। তার এই ধরনের অশ্লীল, অবাস্তব, অশ্রাব্য কথাগুলোকে আবার কিছু মানুষ, আমাদের কিছু ডাক্তার খুব সাপোর্ট করেন, হাততালি দেন, মানে লাইক দেন। সেই ডাক্তার বন্ধু এবং সেই যারা লাইক দেন তারা কি অর্গাননটা ভালো করে পড়েছেন? চলে আসুন বন্ধু, অ্যাপরিজম 153 নম্বর। সবার জানা আছে 153 নম্বর অ্যাপরিজমে কি বলেছে? হ্যানিম্যানস অর্গানন অফ মেডিসিন 153 নম্বর অ্যাপরিজম। সব পড়ব না, সবাই জানেন। 153 নম্বর হ্যানিম্যানে বলেছে, মোর স্ট্রাইকিং, সিঙ্গুলার, আনকমন, peculiar characteristic signs and symptoms are important. সবার বই দেখে নেবেন, আমি বই খুলে দেখে নিলাম। হ্যানিম্যান ফুটনোট দিয়ে গেছে এই লাইনটা, যেটা সবাই পড়েছে, কিন্তু কেউ খেয়াল করেছেন কি? দি মোর স্ট্রাইকিং ইন দ্য সার্চ অফ হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি। কোন সিমটমের দাম বেশি উনি বলছেন? মোর স্ট্রাইকিং, সিঙ্গুলার, আনকমন, peculiar, characteristic, signs and symptoms are important. Important. Footnote number 109. 109 হ্যানিম্যান কি বলছে? ডক্টর 109 Dr. von Bonnyhosen, by the publication of the characteristic symptoms of homeopathic medicines and his repertory, has rendered a great service to homeopathy as well as Dr. J.H. Jar on a ছাত্র in his handbook of principal symptoms. Peculiar uncommon symptoms এর দাম বেশি দেব। এবং সঙ্গে সঙ্গে ফুটনোটে উনি বলে গেলেন, এই জন্য তোমরা বনি হোসেনের বইকে রিলাই করো। আমি নিজেও করি এবং যার আমার ছাত্র বই লিখেছে। কি বলবেন সেই বন্ধু? হ্যানিম্যান ছাড়া কাউকে মানি না। হে বন্ধু, হ্যানিম্যান তো বনি হোসেনকে গুরুত্ব দিয়েছেন। কোথায় সে বন্ধু? যদি শুনে না থাকেন পরে শুনবেন, উত্তর থাকলে ফেসবুকে দেবেন। হ্যানিম্যান ছাড়া সবাইকে শেয়ালের হুক্কা হওয়া বলে চলেছেন। হ্যানিম্যানের একটা অ্যাপরিজম 153 পড়েছেন কি? তার ফুটনোটটা দেখেছেন কি? না পড়লে আরেকবার পড়বেন। শেয়ালের হুক্কা হওয়া তারাই দিচ্ছেন, আপনি দিচ্ছেন। পড়বেন হ্যানিম্যানের লেখাটা। Dr. von Bonnyhosen, by the publication of the characteristic symptoms of homeopathic medicines and his repertory, is solely relied upon me. তর্কে আসেন না, আলোচনায় আসেন না, নিজেকে বিরাট পণ্ডিত ভাবেন, আর গোটা দশেক লোক আপনার চামচাবাজি করে। আপনি ভাবেন আপনাদের মতন অনেকে ভাবে বিরাট পণ্ডিত হয়ে গেছে। বইপত্র পড়ুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, আরো দেখাবো। সো রিপার্টরি, সো হ্যানিম্যান বনি হোসেনকে কতটা রিলাই করতেন, কতটা বিশ্বাস করতেন, তার রেপার্টরির কতটা দাম দিয়েছেন, হাতে নাতে দেখিয়ে দিলাম। 1846 সালে তার বই বেরিল
থেরাপিউটিক পকেট বুক। এই থেরাপিউটিক পকেট বুক 1846 সালের পর থেকে সারা পৃথিবীর চিকিৎসকরা ব্যবহার করতে আরম্ভ করলেন। চলে গেল বইটি আমেরিকায়। And if Ken's repertory would not publish today, Bonnie Hossen's book will be the only repertory in the homeopath's hands. এই বইয়ের মডিফিকেশন করতে চাইলেন অনেকে। T.F. অ্যালেন, টিমোথি ফিল্ড অ্যালেন মডিফিকেশন করলেন। হেম্পেল বলে একজন আমেরিকান চিকিৎসক মডিফিকেশন করলেন। এবং লাস্ট 1935 সালে ডক্টর এইচ.এ. রবার্টস এই বইটার আরো মডিফিকেশন করলেন। এই বই এখনো চলে, অনেকে চালায়। এবং আমি একটু আগে বলেছি, কেন্টের রেপার্টরি না আসলে বনি হোসেনের রেপার্টরি একমাত্র। বনি হোসেনের বইয়ের ফিলোসফি আলাদা, লোকেশন, সেন্সেশন, মডালিটিস এবং কনকমিটেন্স এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং এর থিম হলো এই। তাহলে আমি হ্যানিম্যানের রেপার্টরির ভূমিকা, হ্যানিম্যান কতটা কি কাজ করেছে বললাম, বনি হোসেনের কন্ট্রিবিউশন অফ রেপার্টরি বললাম। (1849) সাল, 1849 থেকে 1916 হোমিওপ্যাথির জগতে আর একটা অধ্যায়। 1849 থেকে 1916, 1850 যদি ধরেন, 1850 থেকে 1900 পর্যন্ত মানে কত? 50 বছর। আর এক বছর বেশি পাচ্ছেন, 51। আর এদিকে 16, 51 61 আর 6 67। 67 বছর ধরে হোমিওপ্যাথিতে আরেকজন রাজত্ব করে গেছেন, দিয়ে গেছেন আমাদের, দিয়ে গেছেন 12 অবজারভেশন, দিয়ে গেছেন দ্য সিরিজ অ্যান্ড ডিগ্রিজ, দিয়ে গেছেন হাই ডাইনামাইজেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন। জেমস টাইলার তিনি এলেন, জন্মেছিলেন 1849 সালে। তখন আমেরিকাতে আরেকটা চিকিৎসা ব্যবস্থা ছিল, তার নাম এক্লেকটিক চিকিৎসা ব্যবস্থা। ওই কবিরাজি টাইপের, তখন হসপস করা। তিনি সেই চিকিৎসা ব্যবস্থায় পাস করলেন, প্র্যাকটিস আরম্ভ করলেন, অ্যানাটমির প্রফেসর হলেন সেই কলেজের। ওয়াইফ অসুস্থ হয়ে পড়লেন, ঘুম হয় না, প্রধান সমস্যা ইনসমনিয়া। বহু ডাক্তার দেখানো হলো, কেন্ট ওষুধ দিচ্ছেন, তার কলেজের মাস্টারমশাইরা দিচ্ছেন, এক্লেকটিক জগতের, তখনকার দিনের অর্থোডক্স জগতের অনেকেই চিকিৎসা করছেন। জেমস টাইলার কেন্টের ওয়াইফ আর সুস্থ হচ্ছে না, হোমিওপ্যাথি চলে গেছে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকায় সাম্রাজ্য বিস্তার করছে। কেন্টের বাড়ির পাশেই একজন প্র্যাকটিস করছেন, তার নাম ডক্টর ফেলান। ডক্টর ফেলান, ওনার ওয়াইফ বললেন, ডক্টর ফেলানকে ওই ভদ্রলোককে একটু দেখালে হয় না, কি সব বড়ি বড়ি দিয়ে চিকিৎসা করছে। কেন্ট লাভ একটা ফান, বিদ্রুপের হাসি হাসলেন। এত কিছু করলাম হলো না, আর ওই থেকে নতুন কি আমদানি হয়েছে, বড়ি ওষুধ। যাই হোক, on earnest request of her wife, Kent called the old man. The old man came, took the history. ওই হোমিওপ্যাথিক স্টিকিং যা লাগে, ওই প্রেজেন্ট কম্পারেন্স, পজিশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, ডিউরেশন, ওই পাস্ট হিস্ট্রি সব জিজ্ঞাসা করছেন ডক্টর ফেলান। অ্যাকর্ডিং টু formula laid down by Hahnemann from aphorism 83 to 104. Past history, whether any history of suppression of skin disease in any form, any way, anywhere, whether any history of vaccination or not, whether any history of wars or not, any history of operations or not, any history of infectious diseases or not, any history of gonorrhea, syphilis or not, any history of rabbit dog bite or not, any history of trauma of head or not. He asked many symptoms from the past history, from the family history, father, mother side, paternal uncle, maternal uncle, etc. Cancer, tuberculosis, diabetes, asthma, insanity, and so on.
And he asked the general symptoms. He was asking one by one general symptoms, the thermal reaction of the patient, the desire, the aversion, the thirst, the sweat, the appetite, sleep, dreams, heat-cold relation, catastrophic breathing or not, hemorrhagic diathesis or not, temperament of the patient, diathesis of the patient, এবং কেইন খুব মজা পাচ্ছিলেন, হাসছিলেন। এ কি চিকিৎসা ভাই? ভাবছিলেন কতক্ষণে বিদায় হবে। 1 ঘন্টা ধরে ডিটেলস কেস হিস্ট্রি নিয়ে কেন্ট বললেন একটা গ্লাসে জল আনো, তাতে কয়েক দানা ওষুধ দিলেন, 2 চামচ নিজে খাইয়ে দিলেন, বললেন 2 ঘন্টা পর পর 2 চামচ করে দেবে। কেন্ট পাশের ঘরে চলে গেলেন, তার অ্যানাটমির ক্লাস পড়ানোর জন্য লেকচার তৈরি করতে গেলেন। 2 ঘন্টা পার হয়ে গেছে, অলরেডি ক্রস। He didn't look after that child. 3 ঘন্টা পরে এসে দেখলেন ওয়াইফ ঘুমাচ্ছে। He was surprisingly enough. He was fallen from the blue sky. What happened? The lady couldn't stop her eyes, close her eyelids for days together, for fortnights together. She is sleeping calmly, so peacefully, so politely. What happened? What is this treatment? কেইন পরবর্তীতে লিখছেন, why I converted into homeopathic চ্যাপ্টারে লিখছেন, আমি ভাবলে অবাক লাগে, লজ্জিত হই, ওই বৃদ্ধকে আমি গেট পর্যন্ত এগিয়ে যে ভদ্রতার যে খাতির, সভ্যতার যে নিদর্শন, সেটুকু আমি করিনি। আমি ভেবেছিলাম পাগলটা বেরিয়ে গেলে বাঁচি। Like Boni Hossein, Kent burned many midnight candles and studied Hahnemann's Mathematica Pura and Organon. এবং কেন্ট হ্যানিম্যানকে বাদ দিয়ে কিছু করবে না, বনি হোসেনও করেনি। তার যে কেন্টস লেকচারস অন ফিলোসফি, অল বেসড অন হ্যানিম্যানস অর্গানন অফ মেডিসিন। অনেকে বলে কেন্টকে গরু ছাগল বলে গালি দিচ্ছে একজন, ভাবতে কষ্ট লাগে। We feel pain. We feel break of our heart. আমাদের বুকে সুচ ফোটায়, কাঁটা ফোটায়। কোন চ্যাপ্টারটা কেন্ট হ্যানিম্যানকে বাদ দিয়ে করেছে বন্ধুরা? He took everything from the Kent, Hahnemann. সব প্রথমে লিখলেন তিনি রেপার্টরি বনি হোসেনের মতন 1897 সালে। আর 1900 সালে লিখলেন ম্যাথমেটিকা, 1900 সালে লিখলেন ফিলোসফি। কেন্টের যে ফিলোসফি চ্যাপ্টার 1, লেকচার 1, the sixth is based on aphorism 1. Lecture 2, the highest ideal of a cure, পাশে লিখলেন aphorism 2, based on aphorism 2. Kentel lecture 4, fixed principles, law and government from center, aphorism based on aphorism 4. হ্যানিম্যানকে বাদ দিয়ে কোথায় চলেছে? lecture 5, discrimination as to maintaining external causes and surgical cases, aphorism 5. হ্যানিম্যানের বক্তব্যটাকে সুন্দরভাবে তুলে ধরেছে। লেকচার 6, the unprejudiced observer, aphorism 6. Kentel lecture 7, indispositions and the removal of their cause, based on aphorism 7. Kentel on simple substance, based on aphorism 9. তাহলে প্রতিটা চ্যাপ্টার হ্যানিম্যান ছাড়া তিনি চলেন।
সব জায়গায় যাবে। যাই হোক, লাইক বনি হোসেন, কেন্ট বুঝল রেপার্টরি ইজ দ্য মেইন পিলার ফর সাকসেসিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। কারণ সিমটম ডিকশনারি না হলে, এত ভাস্ট সিমটমস, it is quite impossible to human beings to memorize and realize. So 1897 সালে কেন্ট লিখলেন তার মেটিয়া মেডিকা, তার রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক মেটিয়া মেডিকা। কেন্টকে সমালোচনা করছেন বন্ধু, কেন্টকে বলছেন শিয়াল। পোস্টে আছে, তার পোস্টে আছে, সবাই দেখবেন। কেন্টকে বলেছে শিয়াল। হিমালয় পর্বত, এভারেস্ট পর্বতের নিচে বেজে দাঁড়িয়ে আমি যদি উপরের দিকে তাকিয়ে বলি, হে পর্বত, তোমাকে সমালোচনা করছি, তুমি বড্ড ডর বেটে, যে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, তুমি কেন্টকে শিয়াল বলাতে সেই হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করছো। বিকজ you are standing at the base of this Himalaya. তুমি হিমালয়ের বেজে দাঁড়িয়ে আছো। You cannot look the apex. তুমি সেই এপেক্সে তাকানোর ক্ষমতা নেই। Your vision cannot penetrate, cannot go at the apex of this Everest. তুমি এভারেস্টের সমালোচনা করছো। তুমি তৈরি করতে পেরেছো কেন্টের মতন? মার্গারেট টাইলার ছাত্র, পিয়ার স্মিথ ছাত্র, গ্লাডউইন ছাত্র, ডক্টর র ছাত্র। তুমি তৈরি করতে পারো। তোমার মৃত্যুতে কেউ কেন্টের মৃত্যুর মতন চোখের জলে বলবে না, Prometheus, thy flame so bright, O King, you have brought upon us the ray of light. From Hanuman's shining path is so fun, it blazing wondrous realm beyond. Help for poor groping humankind, a paradise you are on earth we will find. Death of you, no, 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 thy living law, its seeds will show that good diffused may more abundant grow. কেউ বলবে না বন্ধু তোমার মৃত্যুতে। কেন্টের মৃত্যুতে বলেছে ইউজিন অস্টিন এবং আরো অনেকে কেঁদেছে। কেন্টের রেপার্টরি বের করতে অনেক কষ্ট করেছে। যারা তাকে শেয়ালের হুক্কা ভাব বলছে, বলুক, আমাদের বুকে যতই যুদ্ধ হয় হোক, আমরা তার হিস্ট্রি জানি, আমরা দুফোঁটা অশ্রু বিসর্জন করতে পারি তার রেপার্টরির ইতিহাস। ডক্টর লিপি, তাদের সব বিভিন্ন বই থেকে বনি হোসেন কম্পাইলেশন করে কেন্ট তার নিজের রেপার্টরি যখন তৈরি করলেন, হি লস্ট হিজ আইসাইট, তার চোখের দৃষ্টি অনেক কমে গেল। বইটা ছাপতে চাইলেন, হি কন্ট্যাক্টেড ডক্টর উইলিয়াম বরিক, the owner of Boric and Taffel Company of Philadelphia, the then most popularized and most largest publications of homeopathic books in the world. Boric boita দেখলো, he thrown over the book, but he refused to publish. Boric boita ছাপতে চাইল না। Because the layout for publishing of this book, it requires about $9,000. বরিক বললেন, ছাপতে গেলে তো প্রায় $9,000 লাগবে, আমি এই মুহূর্তে বই ছাপতে পারবো না। কেন্ট কি করলেন? কেন্ট সব রেডি করলেন, ম্যানুস্ক্রিপ্ট রেডি, হোমিওপ্যাথির স্বার্থে, অগণিত মানুষের স্বার্থে, হোমিওপ্যাথির উন্নতির স্বার্থে, হোমিওপ্যাথির ভবিষ্যতের স্বার্থে, যুগ যুগান্তে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আনন্দে
সুখের মুহূর্ত কল্পনা করার সাথে কেন সাবধান মনস্থির করলেন। তার কাছে আছে $3,000 নিজের। Where from he will collect the rest amount of dollars, I mean $6,000. So he contracted 200 homeopathic physicians to buy every copy of the book after publishing at the cost of ₹30. $30 করে যদি তোমরা সবাই দাও, 200 জন যদি মেম্বার হও, তাহলে তো $6,000 উঠে আসে বন্ধুরা। আমি নিজে $3,000 দিচ্ছি, বইটা ছাপতে দাও, তোমাদের কাজে লাগবে। 200 ডাক্তার তার ছাত্রেরা তৈরি করে নিযুক্ত করলেন। বই ছাপা হলো। The book is in the press, Kent's repertory. But betrayal, বিশ্বাসঘাতকতা। Betrayal was not only found in the mango garden of Palace of Bengal in 1757. শুধু পলাশির মাঠে হয়নি। Betrayal is found in every success, behind every discovery, every prosperous, every nook and corner of success. 100 homeopathic physicians withdrew their demand. Kent was at ocean, at deeper ocean. বই প্রেসে ছাপছে, টাকা দেবে। 100 জন বলছে আমরা বই নেব না। সমালোচনা করছেন কেন্টের। What he did? Did the Lionheart surrender? No. Did the Hercules surrender among the mean-minded homeopaths? Did the brave heart surrender among the low-minded homeopaths? Did the Hercules surrender among the selfish giants? The answer is only one word. No, no, no. There is no word impossible in such man's dictionary. তাদের অভিধানেও no impossible শব্দ থাকতে পারে না। He and his wife, Clara Lewis, collected the required amount of dollars from their own pocket, from their own sources, and ultimately he published the book in 1897, 1897, which shows his great love for homeopathy, which shows his great dedication for homeopathy, which shows his great sacrifice for homeopathy, which shows his great amazingness for homeopathy. So much, so deep, so violent, so penetrating, so painstaking. সেই কেন্টের সমালোচনা করব আমরা পর্বতের নিচে দাঁড়িয়ে, এভারেস্টের নিচে দাঁড়িয়ে 4 ফুটের মানুষ হয়ে আমি 29,000 ফুটের এপেক্সের সমালোচনা করব। How audacious they are, how desperate they are. How insolent character they are. জেমস টাইলার কেন্ট 1897 সালে রেপার্টরি অফ দি হোমিওপ্যাথিক মেডিকেল। দি ওয়ার্ল্ড অ্যাস্টনিশড, পৃথিবী অবাক হয়ে গেল। দি বোস্টনস ক্লাব অফ হোমিওপ্যাথি তাকে ডেকে অভ্যর্থনা দিলেন। তখনকার দিনের সবথেকে শিক্ষিত হোমিওপ্যাথ ডক্টর স্টুয়ার্ট ক্লোজ সার্টিফিকেট দিলেন। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হোয়াট এ জাইগান্টিজম অফ ওয়ার্ক ইউ হ্যাভ ডান my boy. The golden book, the magnum opus. ডক্টর পি শঙ্করন বলেছেন, আমি দিনে 40-50 বার এই বই যখন তখন আমাকে উল্টাতে হয়, আর প্রত্যেকবারই আমি মনে মনে স্যালুট করি, what a great work you have done, our master. পিয়ার স্মিথ বলছেন, it is not a gold book, silver book. It is not any metal book. It is golden book.
You should learn the book from your core of heart. ডক্টর মার্গারেট টাইলার তার প্রিয় ছাত্রী বলছেন, if you know the clue, you can penetrate the deepest reaches, but without the clue, you are hopelessly lost. চোদ্দশো তেইশ পাতার মেট্রেমেডিকা, রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক মেট্রেমেডিকা, মেন্টাল সিমটমস 95 পাতা। And up to this, hundreds and hundreds of repertory published. It will be published. And this is the only book, the authentic book, the more authentic, more reliable, and more dependable book to homeopathics. So easy to handling, so easy to understand, too easy to formulate, too easy philosophy. What is the philosophy? From general to particulars. Bonivachan philosophy ছিল উল্টো, from particular to general. Changed philosophy is from general to particulars. General symptoমের দাম দিতে হবে আগে। সেইভাবে উনি রেপার্টরি সাজালেন, সেইভাবে উনি রেপার্টরি করার জন্য উপদেশ দিয়ে গেছেন। General symptom, that means the patient as a whole, that means I, that means mine, আমার, I, myself, আমার জ্বালা, আমার খিদে, আমার ঘুম, আমি খেতে ভালোবাসি, আমার সর্দি কাশি লাগে, আমি রাগী, আমি অল্পেতে ভয় পাই, আমি এবং আমার। তাহলে কোন জেনারেল সিমটমসের বেশি দাম দেবো? হ্যানিম্যান বললেন, কেন্ট বললেন মেন্টাল, মন, বিকজ mind controls the body. Mind controls the body. আজ মনে হলো ডক্টর রবীন বর্মনের লেকচারটা শুনবো। মোবাইলটা খুলে বসে আছে, হাত দিয়ে মোবাইলের সুইচ খোলা হলো, মোবাইল ওপেন করা হলো, কে কাজ করলো? হাতের আঙুল। ডিসিশন where from it came from the mind. মন আগে ডিসিশন দেয়, তারপরে হাত চলে, তারপরে পা চলে। কেন বললেন, কেন তখনকার দিনের বিখ্যাত দার্শনিক, সুইডেন বক্স ফিলোসফি পড়েছিলেন। সুইডেন বক্স গ্রেট ফিলোসফার। সুইডেন বক্স মাইন্ডের উপরে দাম দিয়েছিলেন, কেন তো মনের উপর দাম। এই মনের সিমটমকে কেন আবার 3 ভাগে ভাগ করলেন। উইল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরি। উইল মানে ইচ্ছা, ইচ্ছার দাম দিতে হবে। আমার ইচ্ছা হচ্ছে উড়ে যায়, মনের ইচ্ছা, মনের ইচ্ছার বিকৃতি, ভালোবাসা, আমি সিম্প্যাথেটিক, আমি সিম্প্যাথি চাই, আমি অভিশাপ দিতে চাই, কার্স ডিজায়ার টু, আমি কন্ট্রাডিকশন সহ্য করতে পারি না, কন্ট্রাডিকশন ইজ ইনটলারেন্ট। ইচ্ছার দাম দিতে হবে। রবীন্দ্রনাথের শিশু কবিতা পড়েছেন, জন্মকথা কবিতা। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে, মা কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। ইচ্ছা, desire. So evaluation of symptoms, mind, mind will, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরি। তারপরে আসবে ফিজিক্যাল জেনারেল সিমটমস। সেইভাবে উনি সাজিয়েছেন, সব ফিজিক্যাল জেনারেল সিমটমসগুলোকে উনি তাই দিয়েছেন। তাই জেনারেল দুটো চ্যাপ্টার উনি দিলেন প্রথমে এবং শেষে, অ্যালফা অ্যান্ড ওমেগা। আর কিছু জেনারেল মাঝখানে ঢুকে গেছে স্টোমাক চ্যাপ্টারে, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, মাঝখানে পারস্পিরেশন, স্লিপ,
সো মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, তারপরে দাম দিতে হবে পার্টিকুলার। আর ফিলোসফিতে তার ভ্যালু অফ সিমটম চ্যাপ্টারে বারবার তিনি বলেছেন, one strong general can overrule all the particulars. One strong general can overrule all particulars. কেন আমরা কোন অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করি অনেকেই বুঝতে পারে না। আমরা তো এসব মহান লোকদের ফিলোসফি মানি, তাদের কথা মেনে চলি, ফল পাই। Many particulars are vague. When the case has a strong general symptoms, use the particulars. রোগী বলার জন্য ব্যস্ত, ডাক্তারবাবু দাঁড়ান, ওষুধ লিখবেন না, আমার কানে ব্যথা আছে। রোগী কি বলেছে? রোগী বলেছে, আমি বজ্রপাতের খুব ভয় পাই, যেখানে হোক আমি দৌড়ে টেবিলের নিচে, আলমারির নিচে ঢুকি। ছোট থেকে বাড়ির সবাই বলছে পাগল করে দেয়, কান্নাকাটি করে, বাড়ি নাচানাচি করে। সো গ্রেট 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 ফিয়ার অফ থান্ডারস্টর্ম আমি পেয়ে গেছি। কিন্তু রোগী বুঝছে না। আমি তো দাম দেবো অন স্ট্রং জেনারেল, অন উইল সিমটমস অফ দ্য মাইন্ড ইজ ফার ইম্পর্টেন্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট দেন আদার পার্টিকুলার্স। রোগী বলছে দাঁড়ান ডাক্তারবাবু লিখবেন না, আমার কানে ব্যথা করছে, নাকটা টসো, এই জায়গাটা আঙুল দিন, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা টন টন করছে। রোগী রূপে আচ্ছা ঠিক আছে বুঝেছি, দাঁড়ান ডাক্তারবাবু আমার পেটটা ভুটভাট করে, এটা একটু খেয়াল করুন। হাজারটা পার্টিকুলার্স বলার জন্য ব্যস্ত হবে। কিন্তু উই হ্যাভ গট দিস স্ট্রং জেনারেল, অ্যান্ড অন স্ট্রং জেনারেল ক্যান ওভাররুল অল দ্য পার্টিকুলার্স। করতে হবে কেন্টের ইভালুয়েশন অফ কেন্টের ভ্যালু অফ সিমটমস। কেন্টের ভ্যালু অফ সিমটমস করতে হবে 32-33 চ্যাপ্টার নম্বর 32 আর 33 পড়বে তবে মন দিয়ে। যারা কেন্টকে শেয়াল কুকুর বলছে, যারা সেই তার বক্তব্যকে লাইক দিচ্ছে, খুব হাততালি দিয়ে নাচুনি করছে, তাদের ভুলে দাও বন্ধুরা, তাদের ভুলে দাও। আমরা পড়ব কেন্টের চ্যাপ্টার নম্বর 32 এবং 33, ভ্যালু অফ সিমটমস। পরিষ্কার দেওয়া আছে জেনারেল সিমটমস, কমন সিমটমস, পার্টিকুলার সিমটমস, এর ভিতরে সব পরিষ্কার লেখা আছে, সব তোমাদের পড়তে হবে। So the absence of striking features of the disease constitutes a peculiarity that relates to the patient, the whole patient, the patient as a whole. Common symptoms are those that appears in all cases of measles. সাধারণত এই সব যেগুলো কমন সিমটম, এর দাম আমরা দেব না। এই ভ্যালু অফ সিমটমস আমাদের ভালো করে করতে হবে। all the things that are predicted of the patient himself are things that are general. All the things that are predicated of any given organs are things in particular. কোনটা পার্টিকুলার, কোনটা জেনারেল, এই ভ্যালু অফ সিমটমস পড়তে হবে। আর বিভিন্ন বই থেকে পড়তে হবে। আমরা পড়ব রবার্টের বই, রবার্টের চ্যাপ্টার 9, বিভিন্ন জন বিভিন্ন নামে নাম দিয়ে গেছে। রবার্টের বইয়ে পড়তে পারো অ্যানালাইসিস অফ দ্য কেস, দ্যাট মিনস অ্যানালাইসিস অফ দ্য সিমটমস। রবার্টের বইয়ে চ্যাপ্টার 9 অ্যানালাইসিস অফ দ্য কেস। কেন্টের 32-33 ভ্যালু অফ সিমটমস। স্পিডের বইয়ে স্পিডের পড়বে ইভালুয়েশন অফ সিমটমস, পেজ 145। ফিলিস স্পাইট অ্যান্ড অ্যানালাইসিস অফ সিমটমস পড়বে ন্যাশের বইয়ে দি সায়েন্স অফ সিমটোমেটোলজি। পড়বে cautions in the use of subjective and objective symptoms. পড়বে ডক্টর কাঞ্জিলালের বইয়ে ক্যাটাগরাইজেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সিমটমস। বিভিন্ন জনের বই পড়তে হবে। পড়তে পারো ডানহামের বইয়ে সিমটমস দেয়ার স্টাডি অ্যান্ড হাউ টু টেক দ্য কেস, ডানহামের বই পড়তে পারো। পড়তে পারো আমাদের রমনলাল প্যাটেলের বই অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস। পড়তে পারো গার্থ বরিকের বই evaluation of symptoms, if symptoms alone are to be our guides. পড়তে পারো বোগারের বই গ্রেডিং অফ সিমটমস। পড়তে পারো, এই সমস্তগুলো পড়তে হবে আমাদের।
পড়তে পারো জর্জ রয়েলের লেখা হাউ টু স্টাডি এ সিমটম, পড়তে পারো ইভালুয়েশন অফ সিমটমস গার্গ বইতে। ভানু দেশাইয়ের কম্পারেটিভ ভ্যালু অফ সিমটমস ইজ ভেরি ওয়ান অফ দ্য রিনাউন্ড ফিজিশিয়ান অফ বোম্বে। ধাউলের পড়তে পারো, ধাউলের ইভালুয়েশন অফ সিমটমস। ডক্টর প্যাটেলের অ্যানালাইসিস অ্যান্ড ইভালুয়েশন অফ সিমটমস। যারা ছাপতে চাই বই আমি সবাইকে দেবো, অনেক বই আছে, পড়তে পারো ডক্টর পি শঙ্করনের অ্যানালাইসিস অ্যান্ড ইভালুয়েশন অফ সিমটমস। ইট ইজ অলসো এ ভেরি নাইস বুক, এ হ্যান্ডি বুক অফ রেফারেন্সের সিকিউর অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ সিমটমস। ডক্টর গিবসন মিলার একজন বড় ফিলোসফার ছিলেন, তার কম্পারেটিভ ভ্যালু অফ সিমটমস। এরকম আরো অনেক আছে, এসব বই আমাদের পড়তে হবে। তাহলে ভ্যালু অফ সিমটমস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট and we should give importance to Dr. King. So general symptoms and particular symptoms. General symptoms are mental general and physical general. Particular symptoms are less value except they are qualified. Qualified either by causation or by location or by sensation or by modalities or by concomitance. পার্টিকুলার সিমটমসের আমরা দাম দেবো তখন যখন সে কোয়ালিফাইড হবে, যখন সে গুরুত্ব পাবে, যখন সেটা র্যাঙ্ক তৈরি করবে। যেমন পায়ের আঙুলের ব্যথা আমাদের কাছে কোনো দাম নেই, কিন্তু পায়ের আঙুলের ব্যথা ঠান্ডা বরফ জল দিলে কমছে লিডাম দেয়। পায়ের আঙুলের জ্বালা গরম কয়লা দিলে কমছে আর্সেনিক জ্বালা। It should be peculiar, it should be qualified by modalities. It should be qualified by concomitants. কাশির সময় হাঁটুতে ব্যথা, কাশির সময় হাঁটুতে ব্যথা হবে কেন? During calf pain in the hip joint, costica. So concomitant peculiar হলে আমরা দাম দেবো। হেডেক ইন প্লেস অফ মেনসেস, মেয়েদের মাসিকের সময় মাসিক হচ্ছে না, তার বদলে হেডেক হচ্ছে, এই হেডেকের কনকমিটেন্স আমরা দাম দেবো সেই peculiar symptoms. Roaring sensation in the ears during menstruation, Criojot, sore throat during menstruation, Maccar black caninum, pain in the breast during menstruation, Conium maculatum black caninum, toothache during menstruation, Amoncus, Bovista, Stabicegria, diarrhea before and during menstruation, Alcetilla, Virtram album, Bovista, Amoncus, constipation during and menstruation, Silesia, Nectrum, Platinum. These are peculiar symptoms, concomitant দাম দেবো। আমরা দাম দেবো peculiar causation, পেটে ব্যথা পার্টিকুলার সিমটম caused by taking cucumber, Alcetilla china, caused by ice cream, arsenic, Alcetilla, caused by fatty foods, Calibicromicum, Alcetilla, caused by blow, Baileys perennis. So peculiar causation এর আমরা দাম দিতে পারি। caused by anger, abdominal colic, caused by anger, bryonia, chamomilla, corrosive stabicegria, এইসব আমরা causation এর দাম দিতে পারি। location এর দাম দিতে পারি। particular location in the frontal sinus, pain in the frontal sinus, sanguinary canadensis ভাবতে পারি। pain in the single spot can be covered by the tip of the finger, Calibicromicum ignatia, আমরা দাম দিতে পারি। pain in the stomach, abdomen, immediately after eating, nux mostrata, আমরা দাম দিতে পারি। pain in the abdomen 1 hour after eating, bryonia, pulsatilla, nux vom, immediately after eating, Calibi, nux mostrata. এসব peculiar symptoms এর আমরা দাম দিতে পারি। আমরা peculiar sensation এর দাম দিতে পারি। নড়াচড়া না করলে বোধহয় আমার হার্ট বন্ধ হয়ে যাবে, তাই ডাক্তার বলবে আমি নড়াচড়া করছি, ডেলফিমিয়াম। নড়াচড়া করলে বন্ধ হয়ে যাবে, ভয় পাচ্ছি, তাই আমি নড়াচড়া করছি না, ডিজিটারিস। আমার হার্ট মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, খাঁচা দিয়ে লোহার তার দিয়ে বেঁধে রেখেছে সাংঘাতিকভাবে, as if it's just by the wire and tighter cactus glandifolus. Sensation as if band around the head, মাথা যেন ফিতে দিয়ে বেঁধে রেখেছে। আর জেন্টাম লাইটিকাম, রেক্টামে যেন প্লাগ ঢুকানো আছে, অ্যানাকার্ডিয়াম। ball sensation in the throat, sepia, ball sensation in the urinary bladder, lacutis, as if drop by drop water is falling from my heart, cannabis indica. So peculiar sensation এর দাম দেবো, peculiar aggravation এর দাম দেবো, peculiar amelioration এর দাম দেবো। pain relief by heart pressure, corrosive plumbar metallicum,
relief by head bending backwards, relief by lying down, diascoria, not relief by front position, back position, Beezer method, edi, odi, carry, gucci, plum metallicum, peculiar symptoms of the peculiar sensation, one foot icy cold, other foot hot, lycopodium, digitalis, ipecac, upper part of the body is hot, lower part cold, arnica, one cheek red and hot, other cheek pale and cold, Shina chamomilla. So, peculiar position, peculiar location, peculiar sensation, peculiar modalities, and peculiar concomitants পেলে particular symptoms এর দাম দেবো, otherwise না পেলে ভেগ ফেলে দেবো on strong general symptoms, mental হোক, physical হোক, তার দাম দেবো আমরা। And Keynes is the pioneer to formulate this formula. So, evaluation of symptoms, Keynes philosophy, chapter 32-33, আরো 15টা চ্যাপ্টার আমি দেখিয়ে দিলাম। এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। যারা এদেরকে শেয়াল বলছে তাদের পরিত্যাগ করতে হবে। পিতৃসম ব্যক্তি যারা, তাদেরকে যারা সমালোচনা করে তারা মূর্খ। সো রেপার্ট হ্যানিম্যান formulated pioneer from the indexing of fragmentary viribus medicamentum positivisive in sano corpore human observation. Bonigochen is the father of repertory. He published first printed repertory in 1832, repertory of the antipsychotics. Then in 1835, repertory of the non-antipsychotics. In 1836, relative kinship of the homeopathic medicines. In 1846, amalgamation of the repertories, therapeutic pocket book for study of mathematica pura, and also to see the patients at the bedside. Keynes in 1897, 1897, repertory of the homeopathic mathematica. আমি বলেছিলাম একদিনে শেষ হবে না, বাকি পাঠ আগামীকাল করব। Thanks all for kind listening. Repertory, a vast subject, অনেক কিছু বলতে হবে, আরো কারো রেপার্টরি কিভাবে কি করেছে সব আলোচনা করব। তাহলে কালকে আমরা রেপার্টরি, আমি অর্গাননকে সিম্পলি রয়েছে, অর্গানন খুব কঠিন মনে হয়, তার একটা লেকচার নেবো ভেবেছিলাম, কালকে না করে কালকে আমি রেপার্টরি কন্টিনিউ করবো ঠিক রাত 9:30। থ্যাংকস ফর অল।